এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার শার্ট ছাড়বি নাকি তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব? পুরুষালী ভরাট কণ্ঠের হুমকিতে অরিত্রিকার অবস্থা বেহাল। সে দ্রুত মানবটির শার্ট ছেড়ে দিল, তটস্থ ভঙ্গিতে দাঁড়ালো একপাশে। ভালো করে খেয়াল করতে দেখলো সে সারহান ভাইয়ের শার্টের বাটন ছিঁড়ে ফেলেছে। কালো শার্টের উপরের দিকটা খোলা, সেখান হতে সারহানের প্রশস্ত বুক দৃশ্যমান। লজ্জায় হাঁসফাঁস করে অন্যত্র তাকালো। সে এখন কি করবে, কোথায় পালাবে? কেন যে বদমেজাজে মানুষটার শার্ট ধরতে গিয়েছিল তার থেকে নিচে পড়ে কোমর ভাঙলে ভালো হতো। সারহান শার্ট টেনে টুনে ঠিক করলো। বিরক্তিতে কপাল কুঁচকে গমগমে কণ্ঠে বলল, তোর চোখ কি তোর মনের মতো নষ্ট হয়ে গেছে? সামনে একটা মানুষ আসছে, তা না দেখে হুমড়ি খেয়ে পড়ে আমার লন্ড্রি করা ব্যান্ডেড শার্ট খারাপ করে দিলি। অরিত্রিকা ফুঁসে উঠল। আমার মন নষ্ট, আপনি নষ্ট, আপনার সম্পূর্ণ বডি পার্ট নষ্ট। সারহান বাঁকা হাসলো, এক কদম এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা ভরকে গেল, থতমত খেয়ে বলল, দূরে যান। আমি নষ্ট? আমার বডি পার্ট নষ্ট? অরিত্রিকা পড়েছে ফ্যাসাদে। কি ভুলভাল বলে ফেললো সে? এই মানুষটা কই থেকে টপকালো হঠাৎ? তাহলে কি বুঝতে পেরেছে সে ভার্সিটিতে চিরকুট দিয়েছে? আজ অরিত্রিকা তুই শেষ। এই বদলুক তোর জীবন নরক বানিয়ে দিবে। এখন কোনো মতে এখান থেকে পালাতে হবে তোর। অরিত্রিকা আমতা আমতা করে বলল, আরে না, আপনি ভালো, আপনার বডি পার্টও ভালো, আমি তো গান বলছিলাম। সারহান তির্যক দৃষ্টিতে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, তুই আগের মতোই রয়ে গেছিস, এত বড় হয়ে গেছিস, অথচ কিভাবে চলতে হয়, কোথায় কি বলতে হয় জানিস না। বয়স তো 20 হয়েছে, বিয়ে দিলে তোর হাজবেন্ড 2 দিনে বাড়িতে রেখে যাবে। অরিত্রিকা মিনমিন করে বলল, বিয়ে করলে শান্ত হাদা টাইপের ছেলেকে বিয়ে করব, তাহলে এমন কিছু করার সাহস পাবে না। কথাটা বলে অরিত্রিকা সারহানের দিকে তাকালো। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কঠোর মুখ বয়াব অস্বাভাবিক হয়ে উঠেছে। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, তোকে হাদা কেন? কোনো পাগলও বিয়ে করবে না। করবে করবে, হ্যান্ডসাম একটা বর হবে আমার, তখন আপনাকে দেখে দেখে ঘুরবো তাকে নিয়ে। হ্যান্ডসাম বর? হ্যাঁ, সে দেখতে আপনার থেকেও হ্যান্ডসাম হবে। আমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো, আর আপনি দূর থেকে আমাদের দেখে জেলাস ফিল করবেন। থাপ্পড় চিনিস? অরিত্রিকা ভয়ে শীতে গেল, মুখে হাত দিয়ে এবার চুপ হয়ে যায়। সে ব্যাগের থেকে নিজেকে বাঁচাতে ধীরে ধীরে পেছনে নিজের রুমের দিকে পেছাতে থাকে। গন্তব্য তার এক দৌড়ে রুমে চলে যাওয়া। এখানে থাকলে নিশ্চিত গর্দান যাবে তার। অরিত্রিকা দৌড়ে যাবে এমন সময় সারহান অমসৃণ হাতে হাত ধরে ফেলে। অরিত্রিকা এহেন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় মানুষটির দিকে। সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার শার্টের বাটন ছিঁড়েছিস, এবার নিজ হাতে বাটন লাগিয়ে দে। অরিত্রিকা কেঁপে উঠল, কম্পিত গলায় বলল, আমি? হ্যাঁ তুই। গত 2 বছর আগের একটি ঘটনার জন্য চৌধুরী বাড়ির 2 ভাই আলাদা হয়ে যায়। ভেঙে যায় তাদের প্রায় 30 বছরের সুখের সংসার। সারহান সে সময় রাজশাহী ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে পুরো দমে রাজনীতিতে নিজের জায়গা পরিপক্ক করতে শুরু করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে যেন ভুলে গিয়েছিল বললে ভুল হবে। সে রাজনৈতিক জীবনে সম্পূর্ণভাবে জড়িয়ে যাওয়ায় কিছুটা ভীত ছিল নিজের পরিবারের সকলকে নিয়ে। সে নিজেকে সামনে রেখে পরিবারের প্রতিটা সদস্যকে সাবধানে রাখার জন্য নিজে বাড়ি থেকে দিনের পর দিন দূরে থেকেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যদের নিয়ে প্রতিনিয়ত টেনশনে থেকেছে। তাদের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে সবকিছু করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আকস্মাৎ এক ঘটনায় চূর্ণ হয়ে গিয়েছিল সারহানের প্রচেষ্টা। দিনটা ছিল শনিবার। রাজশাহীতে বড়সড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশের আয়োজন করেছিল সারহানের দল। সেদিন সমাবেশ প্রাঙ্গণে জনতার ভিড় যেন উপচে পড়ছিল, চারিদিকে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। সারহান ছিল সেই সমাবেশের প্রধান। সে উক্ত দিনে ছাত্র নেতার প্রধান হিসেবে ভাষণ দিচ্ছিল মঞ্চে। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আরশাদ সাহেব এবং আজমল সাহেব। তারা বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে তাদের বাড়ির ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে এসেছিলেন এবং মাঠের পূর্ব পাশে প্রথম দিকে তারা বসেছিলেন। সারহানের ভাষণের শেষ পর্যায়ে
হঠাৎ হামলা হয় সমাবেশে। শোরগোল বেঁধে যায় সে স্থানে, মানুষজন ছোটাছুটি করতে থাকে। সারহান বুঝতে পারে অপর পক্ষের দল সমাবেশে হামলা করেছে। সে ভাষণ সমাপ্ত রেখে দ্রুততার সহিত বাবা আর চাচার কাছে দৌড়ে চলে যায়। আরশাদ সাহেব এবং আজমল সাহেব সারহানের সাথে নিরাপদ স্থানে যাবে এমন সময় দূর থেকে একটা গুলি লাগে আজমল সাহেবের বাম পাশের বুক বরাবর। তিনি তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন মাটিতে, রক্তে ভেসে যায় সে স্থান। সারহান সে সময় মাথা ঠান্ডা করে শান্ত ভূমিকা পালন করে। তার দলের লোকজন আর সে মিলে আজমল সাহেবকে হসপিটালে অ্যাডমিট করে। সেদিনটি ছিল চৌধুরী বাড়ির জন্য সবচেয়ে কুৎসিত দিন। সেদিন সমাবেশে হামলার জন্য বিরোধী দলের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। কয়েকদিন পরে তারা জামিনে মুক্তি পেয়ে যায়। আজমল সাহেবের গুলির ক্ষত অনেকটা গভীর ছিল, তাই অপারেশন সাকসেসফুল হলেও লাইফ রিস্ক ছিল। তিনি প্রায় 1 সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য ভেঙে পড়েছিল। আরশাদ সাহেব ছোট ভাই টেনশনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তানিয়া বেগম, সাদাত তারা দুজনের ভীষণ চিন্তিত ছিল। সাথী বেগমের অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তিনি স্বামীর অসুস্থতায় উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। তানিয়া বেগম অরিত্রিকা, ছোট ফুপি ইসমা এবং সাথী বেগমকে সামলেছে। অরিনও বাবার এমন অবস্থা দেখে কেঁদে কোতে নাজেহাল অবস্থায় করেছিলেন। কিন্তু অরিত্রিকা হঠাৎ চুপচাপ হয়ে গেল। বাবার এমন অবস্থা দেখে সে পাথরের ন্যায় শক্ত হয়ে উঠল। একদম নিশ্চুপ নির্জীব চোখে আইসিইউ রুমের দিকে তাকিয়ে থাকতো। তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অরিত্রিকা আজমল সাহেবকে ভীষণ ভালোবাসে। আজমল সাহেবও মেয়েকে তার থেকে বেশি ভালোবাসেন। হঠাৎ একটা ঝড়ো হাওয়া যেন মেয়ের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে ঝড় থেকে বাঁচানোর জন্য অরিত্রিকা সৃষ্টিকর্তার কাছে আজমল সাহেবের সুস্থতার জন্য দিন রাত এক করে দোয়া চেয়েছে। সৃষ্টিকর্তা হয়তো দয়া করেছিলেন, তাই আজমল সাহেব বেঁচে গেলেন। হসপিটালে থাকাকালীন সময়ে সারহানের তেমন একটা দেখা মেলেনি। সে সব সময় দূরে দূরে থেকেছে। কেন এমনটা করেছে তা সকলের অজানা। সপ্তাহ খানেক পর চৌধুরী বাড়িতে সবার হাসি খুশি ভাবে ফিরলেও সে সময় স্থায়ী হলো না। অরিত্রিকা সেদিন এসে বলেছিল তার বাবা মা বোন আর সে এই বাড়ি থেকে চলে যাবে, তারা অন্য জায়গায় থাকবে। হঠাৎ এমন কথায় চৌধুরী বাড়ির সকলে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিল। অরিত্রিকাকে সবাই অনেক বোঝায় এমনটা যেন না করে, কিন্তু অরিত্রিকা ভীষণ জেদি মেয়ে, সে যা বলে তা করবে। আজমল সাহেব সাথী বেগম মেয়েকে বুঝিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং উল্টো অরিত্রিকা তাদের ব্ল্যাকমেল করে এক প্রকার জেদ পূরণ করেছিল। সারহান বাড়িতে এসব দেখে অরিত্রিকাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অরিত্রিকা বলেছিল শুধুমাত্র সারহানের রাজনীতির কারণে তারা বাড়ি ছাড়ছে। সে আর চায় না এই বাড়িতে থেকে নিজেদের জীবন হুমকিতে রাখতে। অরিত্রিকা সাহস সঞ্চার করে প্রথমবার উচ্চ গলায় সারহানকে বলেছিল যদি রাজনীতি ছেড়ে দেয় সে তবেই এই বাড়িতে থাকবে তারা। সারহান রাগান্বিত ভঙ্গিতে বলেছিল সে রাজনীতি ছাড়বে না। অরিত্রিকার 2 চোখ বেয়ে পড়েছিল নোনা পানি। তা দেখেও সারহানের তার ডিসিশন অটল ছিল এবং কোনো প্রতিক্রিয়া না দেখে চুপ হয়ে গিয়েছিল। শান্ত চোখে তাকিয়েছিল সপ্তদশী কিশোরীর রাগাশ্রয়ী মুখের পানে। অরিত্রিকার চোখে ছিল জেদ, ক্ষোভ, আক্রোশ, অভিমানের বহিঃপ্রকাশ। সে চোখে ছিল লুকায়িত কিছু মুহূর্ত যা সারহানের চোখে পড়েনি, আর অরিত্রিকাও না বলে লুকিয়ে গিয়েছিল। সারহান আর আটকায়নি তাদের। 30 বছরের সুখের সংসার এক মুহূর্তে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। স্বার্থপরের মতো নিজেদের সুখের জন্য অরিত্রিকা চৌধুরী বাড়ির আরো 4টা সদস্যদের কথা না ভেবে চলে গিয়েছিল। আজও সেই খুব সারহানের ভেতরে দাও দাও করে জ্বলে। সারহান এসব কথা ভেবে ব্যথিত হয়, তবে সে ব্যথিত হৃদয়ের কথা মনের গহীনে লুকায়িত থাকে। সে স্বাভাবিকভাবে তাকায় অরিত্রিকার দিকে। তাকাতেই তার চোখ দুটো সংকুচিত হয়ে আসে, মৃদুগল কুচকে যায়। অরিত্রিকা এক হাতে সুই সুতো নিয়ে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে, অন্য হাতে শার্টের বাটন, কিন্তু দৃষ্টি তার সারহানের দিকে। সে একবার নিজের দিকে তাকাচ্ছে তো আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে। সারহান অরিত্রিকার এমন ব্যবহার মানে খুঁজে পেল না। সে ভ্রু বাঁকিয়ে শুধালো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত শার্টের বাটন লাগিয়ে দে, আমার কাজ আছে, বেরোতে হবে। অরিত্রিকা গুমরা মুখে জিজ্ঞেস করলো, আপনার হাইট কত? সারহান এমন প্রশ্নে বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলল, হাইট জেনে কি করবি? অরিত্রিকা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, আপনি এত লম্বা চৌড়া আর আমি ছোট্ট একটা মানুষ, কিভাবে বাটন লাগাবো? আমি বরং আম্মুকে ডেকে আনি। অরিত্রিকা নিজের রুম থেকে বেরোতে গেলে সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্টপ ফাইরুস, একদম পাকনামি করে চাচিকে ডাকতে যাবি না।
তুই বাটন ছিঁড়েছিস, তুই লাগিয়ে দিবি, নয়তো তোর রুমের বেলকনি দিয়ে নিচে ফেলে দিব। অরিত্রিকা ভয়ে থেমে যায়, ভয় আড়াল করে গম গম করতে লাগে। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, তাহলে কিভাবে কি করব? আপনি অনেক লম্বা, ঠিকঠাক মতো আমি শার্টের বাটন লাগাতে পারবো না। 5 ফুট 3 ইঞ্চির লিলিপুট কোথাকার, মাথায় কি ব্রেন বাদে অন্য কিছু আছে? বিছানার উপর দাঁড়িয়ে কার্য উদ্ধার করলেই তো পারিস। অরিত্রিকা সারহানের বিদ্রুপাত্মক কথায় ফুঁসে উঠল, রাগে গম গম করে বলল, আমি মোটেও লিলিপুট নই শারহান ভাই। আপনার হাইট বেশি মানে আপনি একটা খাম্মা। আমি খাম্বা? সারহানের মেজাজ গরম হয়ে গেল। তার মন চাইছে এই বদমাস মেয়েকে থাপ্পড় দিয়ে কান গরম করে দিতে। অবস্থা বেগতিক হতে পারে, তাই অরিত্রিকা ধপ করে বিছানায় দাঁড়িয়ে গেল। সারহান কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো। অরিত্রিকা এক পলক তাকালো সারহানের দিকে, দেখলো সারহান তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন রক্তাবু বর্ণ ধারণ করেছে। অরিত্রিকা নিজেকে বাঁচাতে সাহস নিয়ে শার্টের বাটন লাগাতে শুরু করলো। তার হাত কাঁপছে, পা কাঁপছে, ভয়ে গলা শুকে আসছে, তরতর করে ঘামতে শুরু করেছে। মুখ চোখ পাংশুটে বর্ণ ধারণ করেছে। আস্ত বাঘের সামনে দাঁড়িয়ে আছে সে। কখন জানি খারস বাঘ তাকে এক থাবা দেয়, তখন কি হবে তার? নিশ্চিত এক থাবায় চিৎ পটাং হয়ে যাবে। তার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন ঘুরে, এই বদমেজাজি কাঠখোট্টা হার্টলেস মানুষকে কে বিয়ে করবে? নিশ্চয়ই ওই মেয়ের কপালে শনি নাচছে, 2 দিন পর পর দাবাং চর খেয়ে পড়ে থাকবে। আহারে, ভেবে অরিত্রিকার ঘুম উড়ে যায়। হাতের কি অবস্থা এখন? সারহানের হঠাৎ প্রশ্নে অরিত্রিকার মনোযোগে বিঘ্নিত হয়। সে চমকে উঠেও নিজেকে সামলে নেয়। বাটন লাগাতে লাগাতে মিনমিন করে বলে, একটু ভালো ছিল, কিন্তু আপনি আর থাকতে দিলেন কই? জোর করে শার্টের বাটন লাগিয়ে দিচ্ছেন। হাতে তো ব্যথা পাচ্ছি, অথচ আপনি তো সেসব বুঝলেন না। থাক, বাটন লাগাতে হবে না। সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা হাঁক চোখে ওঠে। ভারত চোখে তাকায় সারহানের দিকে। শ্যামবর্ণের মুখবয়ব যেন কঠিন হয়ে উঠেছে। তা দেখে হাস্যর ভান করলো। আমতা আমতা করে বলল, ব্যথা কমে গেছে শারহান ভাই, এই তো বাটন লাগানো শেষের দিকে। কথাটা কোনো মতো বলে মনোযোগী হলো সে। সারহানের রাগ কিছুটা কমে এলো। সে দৃষ্টিপাত করলো অরিত্রিকার দিকে। চঞ্চল মেয়েটা কেমন অপরিপক্ক হাতে সিরিয়াস ভঙ্গিতে বাটন লাগাচ্ছে। ঝুঁকে কাজটি করার কারণে চুলগুলো এলোমেলো হয়ে কপালের সামনের দিকটা এসে পড়েছে। অরিত্রিকার চঞ্চলতা, বোকামি, উদ্ভট কাজকর্ম, দুষ্টিপনায় চৌধুরী বাড়ি আগে মেতে থাকতো। আর এসবের সঙ্গী হতো সাদাত, অরিন আর ইশরা। সে চৌধুরী বাড়ি বিগত 2 বছর ধরে এমন থম মেরে গেছে, সবকিছু কেমন যেন এলোমেলো। এসব ভেবে তপ্ত শ্বাস ফেললো সারহান। শারহান ভাই, আপনি গত 2 বছরে আমাদের বাসায় আসেননি, হঠাৎ আজ কেন এলেন? অরিত্রিকার সহজ সরল প্রশ্ন। সারহান উত্তর দেয়, চাচার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আব্বু তো নিচে ছিল, আপনি কেন উপরে আসছিলেন? তোর হাড়গোড় ভাঙতে। অরিত্রিকা আর চোখে তাকায়। মনে মনে সারহানকে গালি দিতে থাকে। এই মানুষটা এত তেরা কেন? সে তো ভালোভাবে জানতে চাইলো কেন আসছিল উপরে। আসলে আজকাল ভালো মানুষের দাম নেই দুনিয়াতে। এই যে সে কত ভালো মানুষ, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। অরিত্রিকা সারহানকে মনে মনে বদদুয়া দেয়। শারহান ভাই, আপনার বউ যেন আস্ত একটা পাগল হয়, সারা দিন বক বক করে, আপনার মাথা খায়, আর আপনি এসবে অতিষ্ঠ হয়ে বনবাসে চলে যান। এমন বেশ কয়েকটা দোয়া মনে মনে করে নিজেকে শান্ত করলো। অরিত্রিকার বাটন লাগানো শেষ, কিন্তু শুধু কাটবে কি করে? আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার প্রয়াস চালালো, কিন্তু আশাহত হলো। আইডিয়া তার দাঁত কি করতে আছে, যেই ভাবা সেই কাজ। অরিত্রিকা সারহানের বক্ষ বরাবর ঝুঁকে সে দাঁত দ্বারা সুতো ছিঁড়তে লাগে। আকস্মাত এহেন কাণ্ডে সারহান কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে কপাল কুঁচকে অরিত্রিকার দিকে তাকায়। অরিত্রিকার গরম নিঃশ্বাস সারহানের শার্ট ভেদ করে বক্ষে অনুভব হচ্ছে। মেয়েটির চুলের গন্ধ তার নাসিকারন্ধ্রে প্রবেশ করছে। সে কিছুটা নার্ভাস হয়ে যায়। অন্যত্র তাকে নিজেকে স্বাভাবিক করতে থাকে। আপনার শার্টের বাটন লাগানো হয়ে গেছে শারহান ভাই। অরিত্রিকা সুতো ছিঁড়ে হাসি মুখে বলল। সারহান যেন শুনেও শুনল না। সে দূরত্ব বজায় রেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। রুমটা ভালোভাবে পরখ করে দেখলো বেশ গোছানো। অরিত্রিকা সারহানের কোনো প্রতিক্রিয়া না পেয়ে বিছানা থেকে নামলো। তারপর সুইটা জায়গা মতো রেখে এগিয়ে আসলো সারহানের সামনে। নিচ থেকে ভেসে আসছে কিছু পরিচিত কণ্ঠস্বর। অরিত্রিকা কান খাড়া করে শুনলো। তার মানে সারহান ভাই একা আসেনি, সাথে বড় মা, বড় বাবা, সাদা তার এসে এসেছে। অরিত্রিকা লাফিয়ে উঠলো।
শারহান ভাই, বড় মা, বড় বাবা, সাদাত আর ইশরা এসেছে। অরিত্রিকার প্রফুল্ল চিত্তে বলা কথায় শারহান দৃঢ় দৃষ্টিতে তাকায়। স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ এসেছে। অরিত্রিকা নেচে উঠল। তার মানে চৌধুরী বাড়ির সবাই আজ তাদের বাড়ির স্পেশাল গেস্ট। এই প্রথম সবাই একসাথে এসেছে ভাবতেই অরিত্রিকার মন আনন্দে ছেয়ে গেল। হঠাৎ তার অলস মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরতে লাগলো। সে বলবে কি বলবে না ভাবতে লাগলো। পেট থেকে কথা না বের করলে নিশ্চিত আজ ঘুম আসবে না। শারহান ভাই, হঠাৎ কেন সবাই আমাদের বাড়ি আসলো? অরিত্রিকা একটু থামে, তারপর সন্দেহ বাতিক কণ্ঠে শুধালো, শারহান ভাই, আপনি কি বিয়ে করছেন? এই জন্য বড় মা, বড় বাবা আমাদের আপনার বিয়ের জন্য ইনভাইট করতে এসেছে? অরিত্রিকার মস্তিষ্কে চলা হজবরল ঠস বলে ক্ষান্ত হলো। উত্তেজনায় সে কাঁপছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে সারহানের উত্তর শোনার জন্য। সারহান এমন উদ্ভট প্রশ্নে বেশ বিরক্ত হলো। এই মেয়ের মাথা আসলেই ফাঁকা, সবসময় উল্টাপাল্টা কথা মাথায় ঘুরঘুর করে। সে ভেবে পায় না এই গর্ধবটা ভার্সিটিতে কিভাবে চান্স পেল। সারহান রাগত চাহনিতে তাকিয়ে কাঠিন্যতা এটে প্রত্যুত্তর করলো, হ্যাঁ, আমার বিয়ের ইনভাইটেশন দিতে এসেছি। অরিত্রিকা কিছুটা বিস্মিত হলো, কিন্তু নিজেকে সামনে নিয়ে গদগদ হয়ে বলল, ভাবির পিক দেখান শারহান ভাই, আমিও একটু কুট্টুমুট্টু কিউটি ভাবিকে দেখি। অরিত্রিকার কথাই শারহানের মুখ কুঁচকে এলো। ভরাট কণ্ঠে বলল, বিয়ের দিন দেখিস। অরিত্রিকার রাগ হলো। ভাবের ছবি দেখালে কি এমন হবে? মনে হচ্ছে ছবি দেখালে সে মেয়েকে নিয়ে নিজে ভেগে যাবে। ভাবতেই হাসলো অরিত্রিকা। হাস্যরত ওষ্ঠ চেপে বলল, বুঝেছি, ভাবি দেখতে ভালো না, এমন ভাব দেখানোর কি আছে? শারহান এক মুহূর্ত আর এখানে থাকতে পারছে না। তার ধৈর্যের সীমা ভেঙে যেতে বসেছে। এ কি ধরনের অদ্ভুত পরিস্থিতি? হে মেয়ে এতটা কেন বাজে বকে? মেয়েটার মধ্যেও অব্যাখ্যাত ছটফটানি, যা সারহানের সমস্ত শান্ত মনোভাবকে চুরমার করে দিতে চাইছে। অরিত্রিকার প্রশ্নগুলোর ধারাবাহিকতায় তার মাথার মধ্যে তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে। একের পর এক প্রশ্ন, একের পর এক বিরোধ, সবকিছু অজানা চাপ হয়ে পড়ছে তার উপর। সে যতই চেষ্টা করুক না কেন, তার মন শান্ত হতে চাইছে না। রাগ ও বিরক্তিতে অনুভূতি তাকে ক্রমশ প্রবলভাবে আঘাত করতে শুরু করেছে। সে নিজেকে সামলানোর প্রচেষ্টায় ব্যর্থ। এটা আর সম্ভব হচ্ছে না। মনে মনে ভাবলো শারহান। সে জানে এই মুহূর্তে সে কোনো সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে, কিন্তু তাও সে তার মধ্যে জমে থাকা অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। শারহান রাগ সংবরণ করে ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, আমার না হওয়া বিবিজান যথেষ্ট সুন্দরী, একদম উল্টাপাল্টা বকবি না। শারহান উক্ত কথাটি বলে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে এলো। তারপর ভেসে আসলো, আমার না হওয়া বিবিজানের সাথে খুব শীঘ্রই দেখা করাবো তোকে। জানিস ওর কণ্ঠ অসাধারণ। গতকাল রাতে অনেকক্ষণ কথা বলেছি। আমি ওকে খুব বেশি মিস করছি। অরিত্রিকা থাম মেরে গেল। শারহানের কণ্ঠনালী থেকে নিঃসৃত ভরাট গভীর কণ্ঠস্বর শুনে স্তম্ভিত হয়ে গেল। সে শব্দ যেন তার গা থেকে সারা শরীরে বয়ে চলা শীতল স্রোত হয়ে গেল। মুহূর্তে শরীর অবশ হয়ে গেল এবং সে ধাপ করে বসে পড়ল মেঝেতে। কানে বাজছে শুধু একটা শব্দ, না হওয়া বিবিজান। এই শব্দের প্রতিধ্বনি যেন তার হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি মূর্ছিত হয়ে গেল। হঠাৎ সে ধরফট করে উঠল। এটা কি সত্যি তিনি বললেন? হে নিকনেমটা তো সে শুনেছিল গতকাল সারহান ভাইয়ের কণ্ঠ থেকে ফোনে, কিন্তু আজ সারহান ভাইয়ের কথার মানে কি? অরিত্রিকার মস্তিষ্ক বিভ্রান্ত, আর এই বিভ্রান্তি তাকে গভীর খেয়ে হারানো অনুভূতির দিকে ঠেলে দিল। অরিত্রিকা বিস্ময় নিয়ে আওড়ালো, না হওয়া বিবিজান। তার শরীর শিরশির করে উঠল। বিমূঢ় চাহনিতে তাকিয়ে রইল দরজার দিকে। গধূলির আকাশ আজ মেঘের আঁচলে মুখ ঢেকে বসে আছে। জানুয়ারির শীতল বিকেল বাতাসে হঠাৎ কেমন যেন অস্থিরতার স্পর্শ। তীব্র শীত হাড়ের গভীরে প্রবেশ করে প্রকৃতির শরীরকে কাঁপিয়ে তুলছে। পরিবেশ এতটা শীতল যে বিকেলের আলো ম্লান হয়ে সন্ধ্যার ছায়া নেমে আসার আভাস দিচ্ছে। আকাশে বিষণ্ণ রং, বাতাসের শীতল স্পর্শ আর নিস্তব্ধ প্রকৃতি যেন একটাই কথা বলে, নিম্নচাপের কোনো নির্জন বার্তা হয়তো লুকিয়ে আছে আগামীর মেঘেদের বুকে। সারহান অরিত্রিকা রুম থেকে বেরিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে। ছাদের ঠান্ডা হাওয়ায় তার শারীরিক ক্লান্তি কিছুটা কমলেও মনের উদ্বেগ এতটুকু মলিন হয়নি। জরুরি একটি কল করতে হবে, এই চিন্তায় তার ভ্রু কুঁচকে আছে।
একটু আগে আবির কল করেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে সে বুঝতেই পারেনি। এখন মেহমুদ রইসের হসপিটালের অবস্থান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে রইসের মেয়ে হৈমিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সেটাও জানা জরুরি। এমপি হওয়ার পর থেকেই সারহানের জীবন জটিলতার বেড়াজালে আটকে গেছে। প্রতিটি মুহূর্তে নতুন দায়িত্ব, নতুন সমস্যা, অথচ এগুলোর শেষ কোথায় তা সে নিজেও জানে না। গভীর শ্বাস ফেলে সে ফোনটি হাতে নেয়। প্রথমেই ইনানকে ফোন করে। সে হসপিটালে অবস্থান করছেন। সেখানকার খবর জানা এখন অত্যন্ত জরুরি, কারণ তার পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে নির্ভর করবে। কল রিসিভ হতেই সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, মেহমুদ রইসের অবস্থা কেমন? ভাই, মেহমুদ রইসের অবস্থা আশঙ্কাজনক। ইরানের কণ্ঠে উদ্বেগের ভাব স্পষ্ট। সারহান পায়চারি করতে করতে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, বাঁচার চান্স কত %? অনলি 5%। অতিরিক্ত ড্রিঙ্কস আর নেশাদ্রব্য নেওয়ার ফলে ফুসফুস বিকল হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো অতিরিক্ত পেটানোর ফলে অবস্থা আশঙ্কাজনক হয়ে গেছে, কিন্তু মেহমুদ আগে থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সারহান উক্ত কথা শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। কপালের আঙুল স্পর্শ করে কিছুক্ষণ মন থেকে বলল, ডাক্তারদের সাথে কথা বল, উন্নত চিকিৎসা দিতে বল। চিকিৎসায় যত টাকা লাগে আমি দেব, শুধু আমার মেহমুদ রইসকে জীবিত চাই। ঠিক আছে। সারহান ফোন কেটে দিয়ে স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু তার মস্তিষ্কের ভেতর ঝড় বইতে শুরু করেছে। নয়ন তালুকদার তার বুকের ভেতরে জমে থাকা প্রতিশোধের দাবানলকে প্রতিনিয়ত উস্কে দেয়। নয়ন তালুকদারের মতো কুচক্রীকে শাস্তা করতে হলে মেহমুদ রইসের মতো পাকাপোক্ত একজন সাক্ষীর প্রয়োজন। সারহান জানে সময় তার পক্ষেই কাজ করবে। আজ না হোক কাল তার সেই সময় আসবে, যখন নয়ন তালুকদার নামক প্রিয় শত্রুকে নিজের পথ থেকে সরে যেতে বাধ্য করবে। সারহানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে, যা প্রতিশোধের আগাম বার্তা দেয়। মনের ভেতর গভীর পরিকল্পনা এঁটে নেয় সে। ফোনটি আবার হাতে তুলে নেয় সারহান। ঠান্ডা, ধীর এবং অটল আঙ্গুলে স্ক্রিন স্পর্শ করে নির্ধারিত নাম্বারে কল দেয়। ফোনের অপর প্রান্তে আবিরের অপেক্ষা। সারহানের কণ্ঠে অভ্রান্ত দৃঢ়তা। হ্যালো সারহান। সারহান ফোন কানে চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে শুধায়, বাচ্চাটার কি খবর পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। আবির আমোদিত কণ্ঠে বলল। সারহান পুনরায় বলে, কোথায় পেয়েছিস? কোথায় আবার? শালা নয়ন তালুকদারের পুরনো বাড়িতে। ওখানে আর কেউ উপস্থিত ছিল? নয়ন তালুকদারের 2জন লোক ছিল। দুটোকে এমন পেরিয়েছি, মনে হয় না 3-4 মাস পরে আর দাঁড়াতে পারবে। কোথায় তোরা? গাড়িতে আছি, হসপিটালে যাচ্ছি। হৈমির হাতে আঘাত লেগেছে একটু। দ্রুত ডাক্তার দেখা, আর বাচ্চাটাকে খাবার খাইয়ে দিস। ঠিক আছে, কিন্তু তারপর বাচ্চাকে কোথায় রাখবো? তোর কাছে রাখ আপাতত। ঠিক আছে। শোন, হৈমিকে সাবধানে রাখিস। আমি এখান থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে যাব, তারপর ভাবা যাবে বাচ্চাটাকে কোথায় রাখা যায়। ওকে। সারহান ফোন কেটে দিয়ে গভীর তপ্তশ্বাস ছাড়ে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অধরে নীলচে আকাশের দিকে উদাসীন চোখে তাকায়। শীতের সন্ধ্যার বাতাস তার গা ছুঁয়ে যায়, কিন্তু তার মনের জ্বলন্ত অগ্নি এক বিন্দু নেভে না। মনের ভেতর প্রশ্ন ওঠে, এই রাজনীতি তাকে কোথায় নিয়ে যাচ্ছে? মানুষ থেকে পশু হয়ে যাওয়ার এই যাত্রা কি সে নিজেই বেছে নিয়েছিল? বুকের গভীরে যেন কোনো অদৃশ্য হাহাকার বাসা বেঁধেছে। একাকিত্বের বিষণ্ণ সুর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। রাজনীতির কঠিন খেলায় জোরে সে আজ এমন এক ব্যক্তি হয়ে উঠেছে যার মনে দুর্বলতার কোনো স্থান নেই। পরিবারের ছাড়া আর কারোর জন্য তার জীবনে কোনো নরম কোণ নেই। তার প্রতিটি পদক্ষেপ ধূসর শৈল শ্রেণীর মতো কঠিন। সে ভাবেই রাজনীতি তাকে কি দিয়েছে? হয়তো কিছু নাম, কিছু খ্যাতি, একটি বিশাল রাজনৈতিক দল, কিন্তু সেই সঙ্গে দিয়েছে আগণিত শত্রু, যাদের উপস্থিতি গভীর অন্ধকারের মতো তার জীবনের প্রতিটি কোণায় ছায়া ফেলে। স্বাধীন চেতা জীবনের স্বপ্ন এখন তার কাছে দুর্বার মরীচিকা। এখানে ভুলের কোনো জায়গা নেই, কারণ একটি ভুল পদক্ষেপেই তার জীবনকে শেষ অধ্যায়ে নিয়ে যেতে পারে। সারহান আবারও গভীর শ্বাস ফেলে। তার মনের দ্বন্দ্ব আর হতাশার জালে বন্দী হয়ে নীরব দাঁড়িয়ে থাকে। ভাই, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছো, আর একটা বাচ্চাও আছে তোমার। আমাদের এসব জানাবে না, তাই আমার ভাতিজিকে পার্টি অফিসে লুকিয়ে রেখেছো। পেছন হতে সাদাতের বিস্ময়ে বলা কথাগুলো শ্রাবণ হতেই সারহান আকাশ হতে দৃষ্টি নামিয়ে নেয়। মুখ টানটান করে তীক্ষ্ণ চোখে তাকায় সাদাতের দিকে। ভ্রুযুগল বেঁকে যায় কিছুটা, বিরক্ত ছেয়ে যায় তার মুখ। ভরাট কণ্ঠে বলে, কি বললি আবার বল। সাদাত কিছুটা এগিয়ে আসে, অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে মন খারাপ করে বলে,
ভাই তুমি এটা ঠিক করোনি। বিয়ে করবে বললেই বাবা তোমার বিয়ে দিয়ে দিত, তা না বলে তুমি নিজে একা একা বিয়েটা সেরে নিলে। সাদাত সারহানকে ডাকতে ছাদে এসেছিল। এসে শুধু শেষের গুটি কয়েক কথা শুনে মন মতো যা ইচ্ছে ভেবে নিয়েছে। আগে পরে কিছু না ভেবে উৎকণ্ঠা চেপে না রাখতে পেরে গড় গড় করে মাথায় চলা হজ বড়ালো বলে দিল। সারহানের মন মেজাজ বিগড়ে আছে, দুদিকে চিন্তা সে ভীষণ চিন্তিত। এর মাঝে সাদাতের উদ্ভট কথা শুনে সারহানের চোয়াল শক্ত হয়ে এলো। গমগমে কণ্ঠে বলল, 1 লাইন বললে 10 লাইন বুঝিস? আগে কথাটা পুরো শুনে তারপর বিচার করবি। তোকে কে বলল আমি বিয়ে করেছি? সারহানের চোখে বিরক্তি অথচ কণ্ঠে চাপা ধমক। সাদাত একটু থতমত খেয়ে যায়। গলার স্বরে যে গভীর রাগের ছাপ, তাতে নিজের ভুলটা আজ করতে দেরি হয় না। তবু সে হাল ছাড়ে না। গলা নামিয়ে জিজ্ঞেস করে, তাহলে বাচ্চাটা কে ভাই? তোকে জবাবদিহি করতে বাধ্য নই। সারহানের কণ্ঠে রাগের অদৃশ্য তীর প্রতিটি শব্দে ছুটে আসলো। অন্যদিকে সাদাত কম যায় না। তার মনের গহীনে একরাশ সন্দেহ দানা বেঁধেছে। তার ধারণা ভাই নিশ্চয় গোপনে বিয়ে করেছে এবং একটি বাচ্চা রয়েছে যা সবাই থেকে লুকিয়ে রাখছে। এই সন্দেহ তাকে আরো উত্তপ্ত করে তোলে। সাদাত ভাবলো মায়ের কানে এই কথা তোলাই সঠিক হবে। তার মনে বিশ্বাস সত্যটি সামনে আনতেই হবে। যে ভাবা সেই কাজ। এক মুহূর্ত দেরি না করে সাদাত উল্টো দৌড় দিল চিলি কোঠার দিকে। সেখানে গিয়ে মায়ের সামনে সমস্ত কথা পাশ করে দিবে। দুপুরের খাবার শেষে বসার ঘর জমজমাট। হাসি আড্ডা, গল্প আর স্মৃতিচারণে ঘর জীবন্ত হয়ে উঠেছে। তবে এই প্রাণবন্ত পরিবেশে অনুপস্থিত দুজন, আরশাদ সাহেব এবং আজমল সাহেব। বহুদিন পর দেখা হওয়ায় তারা বাড়ির পাশের চায়ের দোকানে গিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছেন। সাথে চলছে চার হালকা নাস্তা। কিন্তু অরিত্রিকার মন অন্য কোথাও। তার চোখের সামনে ভেসে উঠেছে দুপুরের দৃশ্য। সারহান রুম থেকে বেরোনোর পর চুরি ঘুরে ঘুরে সে নিচে নেমে আসে। নিচে এসে দেখে আরশাদ সাহেব, তানিয়া বেগম, সাদাত এবং ইশরা সকলে নাস্তা করছেন। অন্যদিকে সাথে বেগম আর অরিন আরশাদ সাহেবের নিয়ে আসা ফলমূল ফ্রিজে সাজাচ্ছেন। আজমল সাহেব বড় ভাই আর ভাবের সঙ্গে হাসি মুখে গল্পে মেতে আছেন। অরিত্রিকাকে দেখে আরশাদ সাহেব আর তানিয়া বেগম তাকে কাছে ডেকে শরীরের খবর নেন। তার এখন কেমন লাগছে তা জানতে চান। তখন অরিত্রিকা বসেছিল সবার এই হঠাৎ একত্রিত হওয়া মূলত তাকে নিয়ে। এতদিন পর এতজনকে একসাথে দেখে তার মন যেন শান্ত হয়ে আসছিল। তবে সেই শান্ত মনের ভেতরেও একজনের জন্য রাগের আগুন জ্বলছিল। সে আর কেউ নয়, অতি বদমেজাজি খারুশ কাঠকুঠা সারহান ভাই। দুপুরে তাকে এক মুহূর্তের জন্য গাধী বানিয়ে ছেড়েছিল। সারহানের সে অভদ্র আচরণ তার মনের গভীরে কাটার মতো বিধে আছে। ইশরা বেবি, তোর মনে হয় না সারহান ভাই আজকাল বেশি ভাব নেওয়া শুরু করছে? অরিত্রিকার সন্দিহান সুর। এক মনে কিছু একটা ভেবে চলেছে। ঈর্ষা চিপসের অবশিষ্ট অংশ মুখে পড়ে বলল, ভাব নেওয়াই তো স্বাভাবিক। এমপি হয়েছে, হ্যান্ডসাম দেখতে। জানিস ইদানিং বড় মামুর বাড়িতে সারহান ভাইয়ার জন্য বিয়ের সম্বন্ধ আসছে। অরিত্রিকা আর চোখে তাকালো। কৌতূহলী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কোনো মেয়ে পছন্দ করেছে বড় মা? বড় মামি বেশ কয়েকটা মেয়ের ছবি পছন্দ করে রেখেছেন, তবে এখনো সারহান ভাইয়াকে দেখায়নি। আমি ওয়েট করছি বিয়ের দাওয়াতের জন্য। জানিস এখনই প্ল্যান করে রেখেছি সারহান ভাইয়ার বিয়েতে কি ড্রেস পরবো, কোন গানে নাচবো। অরিত্রিকা মুখ বাঁকিয়ে নিজেকে নিজেই ভাবতে লাগলো, যার বিয়ে তার কোনো খবর নেই, অথচ পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এমন বিরক্তিকর ভাবনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। চিপসের প্যাকেট থেকে আরেকটা চিপস তুলে মুখে পুরে মনোযোগ দিয়ে চেবাতে শুরু করলো। যদিও বাইরের সে শান্ত ভঙ্গিতে চিপস খাচ্ছে, কিন্তু তার মনের ভেতর ভয় এক বিশাল সাইক্লোনের মতো দাপে বেড়াচ্ছে। তার ভাবনা আটকে আছে ভার্সিটির সেই চিরকুটের কাহিনীতে। সেই ঘটনাটা যদি কোনোভাবে সাধারণ ভাই জানতে পারে, আর যদি জানতে পারে যে সে চিরকুটের আসল মালিক আর কেউ না বরং অরিত্রিকা নিজেই, তখন কি হবে? সারহানের সেই খারস বদ মেজাজের স্বভাবের কথা ভাবতেই অরিত্রিকার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সেদিন হয়তো তার বাঁচার আর কোনো উপায় থাকবে না। সারহান ভাই তাকে মুহূর্তে ধুয়ে মুছে শেষ করে দেবে, তা নিয়ে তার একটু সন্দেহ নেই। এমন ভয়ে আচ্ছন্ন হয়ে বাইরে সে নির্বিকার থাকার ভান করে চিপস খেতে থাকে। সাদাত সিঁড়ি বেয়ে দ্রুত নামলো, ছুটে এসে দাঁড়ালো সবার সামনে। মনে উত্তেজনা আর দৌড়ে আসায় হাঁপিয়ে গিয়েছে সে। তানিয়া বেগম কথা বলা বন্ধ করে জিজ্ঞেস করলেন, সারহানের কথা বলা শেষ হয়নি? সাদাত যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। জোরে শ্বাস টেনে গড় গড় করে বলল, আমি ডাকতে গিয়ে দেখলাম
ভাই কথা বলেছে। তানিয়া বেগম বললেন, তার মানে এখনো কথা বলা শেষ হয়নি? হয়েছে। কাকে নিয়ে কথা বলছিল এটা শুনলে মাথা ঘুরে যাবে। কাকে নিয়ে কথা বলছিল সারহান? আমার ভাতিজিকে নিয়ে কথা বলছিল। তোর ভাতিজি মানে? তানিয়া বেগম বুঝতে না পেরে বললেন। উপস্থিত সকলে সাদাতের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সাদাত মুখ ভার করে বলল, ব্রো বিয়ে করেছে মা, তার একটা মেয়ে আছে। সকলে বাকরুদ্ধ হয়ে গেল। সাদাতের বলা কথা যেন বজ্রপাত ঘটালো। এসব তারা কে শুনছে? বিয়ে, বাচ্চা, কখন কি হলো? তানিয়া বেগম কিছুটা রেগে বলল, এসব কি বলছিস? সাদাত আগের মতো বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।